বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকের এই ডেলিগেশনে আমাদের সাথে এখানে আছেন আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম এবং আপনাদেরই পরিবারের একজন রহমান, যিনি আমাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি। আমরা এখানে আসছিলাম আজকে কয়েকটি বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য। এর মধ্যে অন্যতম প্রধান একটি বিষয় হচ্ছে আমরা কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে আমাদের নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বেরোচ্ছেন তখন দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, তাদেরকে অপদস্থ করা হচ্ছে এবং কোনো কোনো জায়গাতে খুবই লজ্জাজনকভাবে তাদের মেকআপ কর্মী অবস্থায় থাকলে তাদের মেকআপ করার জন্য বলা হচ্ছে। তাদের অনেকের হাত থেকে মোবাইল কিনে দেওয়া হচ্ছে। ঢাকা বন্দর সহ ঢাকার বিভিন্ন আসনগুলোতে, দেশের বিভিন্ন এলাকাগুলোতে এই ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে। আজকেও এই ধরনের ঘটনা কয়েকটি জায়গায় ঘটেছে। আমরা করেছি এই সমস্ত বিষয়ে কাজ করছি, যেখানে অর্ধেক হচ্ছেন নারী, সেখানে নারীরা স্বাভাবিকভাবে নারীদের খবর বললে কমফোর্ট ফিল করে এবং একটা ভালো দিক যে নারীরা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং তারা ভোটের এই আয়োজনে তারা জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আপনারা জানেন যে 12 তারিখ আমাদের গণভোট হবে। এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে তাদের একটা চমৎকার ভূমিকা সবাই প্রত্যাশা করে। সব দলেরই নারীরা কাজ করছে। আমরা তাদের জন্য একটা সুন্দর সেই নিরাপদ পরিবেশ আমরা চাচ্ছি, কিন্তু দুঃখজনক সত্য যে একটি দলের পক্ষ থেকে আমাদের নারী কর্মীদের মারাত্মক ধরনের আচরণ করা হচ্ছে। আমরা জায়গাগুলোতে এলাকাগুলোতে আমরা তাৎক্ষণিকভাবে এগুলো অভিযোগ করেছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। একটি বড় দলের পক্ষ থেকে তাদের নেতা কর্মীরা এই সমস্ত কাজগুলো করছে। আমরা এর সাথে যে বিষয়টি আলোচনা করেছি সেটি হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক যখন নির্বাচনী কাজে বের হচ্ছেন তখন সেখানকার স্থানীয় যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তাদেরকে বিভিন্নভাবে, বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটরা পর্যন্ত তাদেরকে কাজ করতে বাধা দিয়েছে এবং তাকে জরিমানা করেছে যে আপনি তো নির্বাচনী কাজ করতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে বলেছি যে যেখানে একজন এমপিভুক্ত শিক্ষক তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তিনি করছেন, প্রার্থী হচ্ছেন, সেখানে একজন কেন তিনি ভুল কর্মী হতে পারবেন না, এটা আমরা তাদের নিঃশাসন করে চেয়েছি। তারপর আশ্চর্য হয়েছে। আমরা বললাম এগুলো তো পত্রিকায় এসেছে, আমরা আপনাদের সব এলাকাগুলো থেকে এই ধরনের ঘটনার পরে স্টেটরা যখন সমস্ত স্টেপগুলো নিয়েছেন সেখানকার আমরা জানিয়েছি, ওনারা বলেছেন যে এই ব্যাপারে ওরা পদক্ষেপ। এই কারণেই এই ধরনের যখন একজন শিক্ষককে নাজেহাল করা হয়, তাকে যখন জরিমানা করা হয়, তখন তার কলিগরা, তার ছাত্ররা বা সেখানকার সামাজিকভাবে তিনি হওয়া প্রতিবন্ধ। এইটা যাতে আর না ঘটে আমরা ওনাদের নিঃশাসন করেছি যে শক্ত অবশ্যই আইন বহির্ভূতভাবে কাজ করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। ওনারা ব্যাখ্যা দিয়েছেন যে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদের আইনি ব্যাখ্যা বুঝতে অসুবিধা হচ্ছে। আইনি ব্যাখ্যার অসুবিধার কারণে একজন ব্যক্তির, একজন শিক্ষকের তার সম্মানহানি হোক, এটা তো কেউ চায় না। এটা যাতে আর রিপিটেডলি না যাতে ঘটে আমরা সেটা নিঃশাসন করেছি। আমরা প্রতিবারই এসে একটা বিষয় ওনাদেরকে বলেছি, আজকে সেটা বলেছি যে সিসি ক্যামেরা স্থাপনের কেন। ওনারা বলেছেন যে এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি, সার্কুলার দিয়েছি। আমরা বলেছি এটা এখন দৃশ্যমান হয় না। যে কয়েকটি সেন্টারে ওনারা দিয়েছেন আমরা দেখেছি সেটা সংখ্যা অর্ধেকেরও কম এখনো সিসি ক্যামেরা আমরা খোঁজখবর নিয়ে তথ্যগুলো দিয়েছি এবং এই ক্যামেরাটা অনেক ক্ষেত্রেই সেন্টারের বাইরের দিকে দেওয়া, অর্থাৎ বাইরে কি হচ্ছে সেটা দেখা যাবে। ভিতরে যদি কোনো দুষ্কৃতিকারী বা সন্ত্রাসী কাজ করেন, কোনো দুর্ঘটনা ঘটান, তাইলে সেটা দেখার আমার কোনো ব্যবস্থা নেই বা রেকর্ড রাখার কোনো ব্যবস্থা নেই। আমরা বলেছি যে না, এটা আপনাদের বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে। আমরা এই ব্যাপারে প্রধান উপদেষ্টা, তারপরে অর্থ উপদেষ্টা সবার সাথে আমরা নিঃশ্বাসন করেছি, কথা বলেছি যে এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা
প্র্যাকটিক্যাল সহযোগিতা যেটা করা উচিত ওনারা যাতে সেটা করে। আমরা বলেছি যে এই ব্যাপারে আপনারা সহযোগিতা পাবেন। আমরা সবগুলো সেন্টারে চাই সিসি ক্যামেরা স্থাপন করা হোক, যাতে কোনো ধরনের কোনো কাঙ্ক্ষিত প্রত্যাশিত বা এই ধরনের সন্ত্রাসী কোনো কার্যক্রম যাতে কেউ করতে না পারেন, একটি সুন্দর নিরাপদ নির্বাচনে যাতে আমাদের দেশের মানুষ অংশগ্রহণ করতে পারে। এছাড়াও আমরা কিছু কিছু এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন জেলা পর্যায়ে অথবা রিটার্নিং অথবা সহকারী রিটার্নিং এর দায়িত্বে আছেন এমন কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির ব্যাপারে আমরা দৃষ্টান্তন করেছি যে তাদের আচরণ মনে হচ্ছে যে তারা কোনো একটা দলের পক্ষে নির্লজ্জভাবে ভূমিকা পালন করছে। আমরা দৃষ্টান্তন করেছি, আমরা স্থানীয়ভাবে করেছি, আমরা হয়তো এক সময় এটা আপনাদের মাধ্যমে জাতিকে জানাবো। সেটা জানাতে না হয় এই জন্য ওনাদেরকে নিরপেক্ষ অবস্থানে আসার জন্য ওনারা পদক্ষেপ গ্রহণ করেন। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করেছি যে প্রবাসীরা যে ভোট দিয়েছেন এটা প্রবাসীরা জানেন যে 25 তারিখে শেষ তারিখ। ওনারা বলেছেন যে না, এটা চাইলে আরো 2-3 দিন পর্যন্ত দিতে পারবেন। মূল কথা হচ্ছে যে 12 তারিখের মধ্যে এসেই বাংলাদেশে পৌঁছতে হবে। তো এই হিসাবে যদি এটা 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত তারা দিয়ে পোস্টাল ব্যবস্থা পাঠান বাংলাদেশে, ওনারা যদি পোস্টাল দেন তাইলে এটা পৌঁছে যাবে। ওনারা আমাদের যেহেতু 3 দিন বন্ধ ছিল, গত আপনারা জানেন যে 23, 24, 25 3 দিন বন্ধ বলতে 23, 24 হচ্ছে শুক্র শনিবার মধ্যপ্রাচ্য বন্ধ থাকে, আবার শনি রবি 24, 25 পাশ্চাত্যের দেশগুলো বন্ধ থাকে। এই জন্য একজন ভারতীয় পোস্টাল ব্যালটটা পোস্ট অফিসে দেওয়ার ক্ষেত্রে হয়তো অনেকের ধারণা ছিল যে পোস্ট অফিসে দিলাম বন্ধ সেটা আসবে। ওনারা আমাদেরকে এটা আশ্বস্ত করেছেন যে না, এটা 31 তারিখ পর্যন্ত দিলেও আশা করা যায় সে 12 তারিখের মধ্যে পৌঁছবে। মূল শর্ত হচ্ছে যে দেশে যিনি আছেন সেই দেশের বাস্তবতাকে সামনে রেখে ওনারা যাতে এমনভাবে সেটা দেয় যাতে 12 তারিখের মধ্যে এসে পৌঁছে, যেহেতু 12 তারিখে আমাদের ভোট দেওয়া ভোট গণনার তারিখের মধ্যে পৌঁছতে হবে। তো আমরা বলেছি ঠিক আছে, আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটির ভাইরা যারা যে দেশে আছে আমরা তাদেরকে এটা আবার বিশ্বাসন করবো। ইসির পক্ষ থেকে এটা বলবো, সম্ভবত আজকে ইসির পক্ষ থেকে এই ব্যাপারে একটা সংবাদ সম্মেলনে বলা হয়েছে। প্রবাসীদের একটা বড় উদ্বেগ এবং উৎকণ্ঠা যে আমরা প্রথমবার ভোট দিতে যাচ্ছি, অথচ সময়ের এই সীমাবদ্ধতার কারণে এই সমস্যাটা হচ্ছে। এখন আশা করি যে প্রবাসীরা কিছুটা হলেও তারা একটু সময় পাবেন, আশ্বস্ত হবেন এবং তারা তাদের ভোটাধিকার সম্ভবত তারা প্রয়োগ করতে পারবেন এবং বাংলাদেশে আমরা সঠিক সময় আসে এই ব্যালটটা এসে পোস্টাল ব্যালটটা এসে পৌঁছবে, আমরা সেটা আশা করছি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, তাদেরকে দৃশ্যাসন করেছি, কিন্তু তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ তারা করবে। একটা প্রশ্ন আছে, সেটা হলো যে বলছিলেন নারী কর্মীদের হেনস্থা করছে, এরকম একটা অভিযোগ করেছেন, নারীরা রাজনীতিতে এগিয়ে এসেছে, এটা ভালো দিক বলছে। ঐক্যবদ্ধ কমিশনের লম্বা 9 মাসের একটি আলোচনায় আমরা শেষ পর্যন্ত দেখেছি প্রত্যেকটি দল 5% নারী প্রার্থী দিবে, এরকম আপনারা ঐক্যমত হয়েছে। যার মধ্যে আমরা দেখলাম যে জামায়াত কোনো নারী প্রার্থী দেয়নি, আপনাদের তো এখন 11 দলীয় জোট, 11 দলীয় জোটে কতজন নারী প্রার্থী আপনারা দিয়েছেন, যেহেতু নারী রাজনীতিতে আসছে ভালো সংশোধন হচ্ছে যে এই বিষয়ে যে না পাইলে মাইকটাকে সরাসরি ইনবক্সে লাগিয়ে নিতে হবে, কেন্দ্র থেকে কিনে এটা পাইছে। একটু বলতে একটু সাউন্ডটা তারপরে নির্বাচনে 10%, এভাবে 30% পর্যন্ত এটা ছিল মূল প্রস্তাব ছিল 50%। তারপরে দীর্ঘ আলোচনা করে বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের যে মূল্যবোধ, এই সব কিছুকে সামনে রেখেই এটাকে ম্যান্ডেটরি করা হয়। সব দলই একমত হয়েছে যে আমরা আগামী পার্লামেন্ট অর্থাৎ নেক্সট পার্লামেন্ট যেটা হবে সেখানে যাতে 5%, এটা হচ্ছে মূল আলোচনা। আমি একাডেমি কথা বলছি, এটা ডিসিশন আছে, আমি তো বাইরের বিষয়টা দেখা হয়। সেকেন্ড হচ্ছে আমরা এবার দেখি আগেবার থার্ড হচ্ছে যে অন্যরা দিয়েছেন, আমাদের সাথে 11 দল আছে, তারা অনেকে দিয়েছে। হচ্ছে আমরা যেগুলো আমাদের একটা নিয়ম, সেটা হচ্ছে আমরা স্থানীয়ভাবে তৃণমূল পর্যায় থেকে পরামর্শ নেই, পরামর্শের আলোকে আমরা প্রার্থী ঠিক করে থাকি। এক্ষেত্রে আমরা পুরুষদের ক্ষেত্রে আমাদের তো কেউ কোনো প্রার্থী হতে পারেন না, নারীরাও সরাসরি বলতে পারেন যে আমি প্রার্থী হতে চাই, এটা আমাদের দলের একটা ঐতিহ্য। পুরুষের ক্ষেত্রে পরামর্শের আলোকে যার সিদ্ধান্ত আসে তিনি মানতে বাধ্য, কিন্তু নারীর ক্ষেত্রে আমরা এটা বাধ্য করি না।
যেহেতু তিনি তার পরিবার তার বাস্তবতাকে সামনে রেখে তিনি ঠিক করেন যে আমি রাজনীতি করব কিন্তু ইলেকশন করব কিনা। অনেকেই রাজনীতিতে আসতে চান কিন্তু ইলেকশনে আসতে চান না। তো আমরা বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি একসময় যেটা সংরক্ষিত মহিলা আসন ছিল সেখানে তো একসময় 15টা ছিল, তারপর 25টা হয়েছে, 35টা হয়েছে, এখন 50টাতে আসছে। তো এইভাবে আস্তে আস্তে নারীদের আলহামদুলিল্লাহ আপনারাও বিভিন্ন জবে আসছেন, বিভিন্ন পেশায় আসছেন, রাজনীতিতে আসছেন, সামনে নির্বাচনে আসবেন আমরা আশা করছি। এই ডেভেলপমেন্টটা হচ্ছে, সামনে দেখবেন ইনশাল্লাহ। কেউ প্রার্থী হতে চায়নি আপনাদের নারী আমাদের না আমাদের তো চাওয়ার সুযোগ নেই। তো নারীদের ব্যাপারে যদি কেউ চায়ও তাহলে তার লিবার্টি আছে, তিনি ইলেকশন করবেন কি করবেন না। যেমন আমাদের 40%-এর উপরে হচ্ছেন আমাদের টোটাল ম্যান পাওয়ারের মধ্যে নারী, এটা অন্য দলে আমার মনে হয় এতটুক নাই। আমরা আরেকটা প্রস্তাব দিয়েছি যেটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে আপনারা দেখবেন আমাদের সংস্কার প্রস্তাবে আছে যে 9 জন যেখানে মেম্বার থাকবেন পুরুষ, আমরা বলেছি যে 9 জন মহিলা মেম্বার থাকা উচিত। যেহেতু দেশের অর্ধেক নারী, তাদের সেবার জন্য নারীরা সমান সংখ্যক হওয়া উচিত। ইউনিয়ন পরিষদ হচ্ছে সেবা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৃণমূল পর্যায়ে, এবং এটা আমাদের একমাত্র প্রস্তাব। ইউনিয়ন পরিষদ তো দলের জন্য না, ইউনিয়ন পরিষদ তো দলের জন্য না, ইউনিয়ন পরিষদ হচ্ছে তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আমাদের ইউপিটা ইউনিয়ন পরিষদ। তৃণমূল থেকে নারীকে প্রার্থী করার ক্ষেত্রে কোনো পরামর্শ আপনাদের কাছে আসে নাই? আসলেও নারীদের অনেকেই অক্ষমতা প্রকাশ করেন, এই ধরনের কারণে আমরা কাউকে চাপিয়ে দেই না। সামনে আমরা দেখবো আমরা সামনে প্রস্তুতি নিচ্ছি, আপনারা পাবেন ইনশাআল্লাহ। এবারের জাতীয় নির্বাচনে নারীরা চাইনি নির্বাচনে আপনারা বাস্তবতা দেখেন যে নারীরা আমাদের নারীরা আমরা কি পরিবেশ দিতে পেরেছি, আমরা কি নারীদেরকে পরিবেশ দিতে পেরেছি? এই সমাজ তো পারে নাই। তাদের নিরাপত্তা, তাদের চলাফেরা, তাদের ক্ষেত্রে যে এনভায়রনমেন্ট সামগ্রিকভাবে হওয়া উচিত সেটা তো আমরা এখন এনশিওর করতে পারি। আসলে কতটুকু উদ্যোগ নিয়েছেন নারী নেতৃত্বের বিষয়ে? আপনারা বলছেন যে আপনাদের সংখ্যক নারী কর্মীরা কাজ করছে, কিন্তু নেতৃত্বে আমরা নারীদের দেখছি না। আমাদের দলের একদম তৃণমূল থেকে আরম্ভ করে শীর্ষ পর্যায় পর্যন্ত নারী নেতৃত্ব হচ্ছে 40%-এর বেশি। আমাদের একদম অ্যাপেক্স বডি যেটা, সেটা থেকে আরম্ভ করে কেন্দ্রীয় শোরা যেটা 12টায়ও 40% আমাদের নারী। সেটাই জিজ্ঞেস করছিলাম যে এবারে কেন আপনাদের প্রতিনিধি নাই, সেটা একই কারণ, এই যে কারণ এটাই যে একজন নারী তিনি রাজনীতি করবেন, রাজনৈতিক কর্মী হবেন, তিনি ভূমিকা পালন করবেন, দল পরিচালনায় থাকবেন, কিন্তু তিনি নির্বাচন করবেন কিনা সেটা তো তার নিজস্ব একটা মতামতের সাথে আমরা এটা করি। সেটা আমরা এখানে বাধ্য করি না যে তাকে করতেই হবে, পুরুষকে যেভাবে আমরা করি। এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার সংগ্রহ করা হচ্ছে। যারা ভিডিও ধারণকারীরা রয়েছেন, যারা মোবাইল নাম্বার সংগ্রহ করছেন তাদেরকে জামাতের অভিযোগ করছেন, এবং যাদের নামে অভিযোগ তারা সেই অভিযোগটা প্রত্যাখ্যান করছেন। এই বিষয়ে জামাত আসলে কি বলে? এই তালিকা আসলে এটা একটি সম্পূর্ণ অসত্য একটি কথা, সম্পূর্ণ অসত্য একটি কথা এবং অসত্য একটা দাবি যে মহিলারা গিয়ে এনআইডি চেয়েছেন, মহিলারা গিয়ে বিকাশ নাম্বার চেয়েছেন। এই ধরনের কোনো ঘটনা কোনো জায়গায় ঘটে নাই, আমরা দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি। বরং নারীদেরকে অসম্মান করা হচ্ছে, তাদেরকে অপমানিত করা হচ্ছে। তারা অত্যন্ত সুন্দরভাবে পরিশীলিতভাবে হিজাবদারী নারীরা যাচ্ছেন, তাদের নেকাব খুলে ফেলা হচ্ছে, তাদের মোবাইলগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো যারা করছেন তারা একটা বড় রাজনৈতিক দলের নেতা, এবং আমরা সংশ্লিষ্ট আসনগুলোতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন অথবা অন্য যারা আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, আমরা তাদেরকে অবহিত করেছি গিয়ে। আমরা মনে করি যে ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো আসলে কি বলবো, সেগুলোকে আসলে এবং ইসি থেকেও কিন্তু বলা হয়েছে যে তারা প্রমাণ পেয়েছে। জি, ইসি থেকেও কিন্তু একটা ব্রিফ করা হয়েছে এবং তারাও বলেছেন যে এটা প্রমাণ পেয়েছে, আপনাদের কর্মীরা এরকম কার্ড চেয়েছে, এরকম তাদের কাছে প্রমাণও এসেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ব্যাপারে আপনার এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই যে আমাদের কোনো নারীরা করেছেন। আমাদের কোনো ইনস্ট্রাকশন এই ধরনের নাই যে তাদের কাছে কোনো বাসায় গিয়ে কোনো বাড়িতে গিয়ে আইডি নাম্বার চাইবেন, বিকাশ নাম্বার চাইবেন। এটা কেন চাইবে? হোয়াট? একজন নারী কেন গিয়ে এটা বলবে? পুরুষও তো বলে না, এটা নারী কেন বলবে গিয়ে? এগুলো হচ্ছে যে যেহেতু জামাত ইসলামীর পক্ষে এখন নারীদের অসাধারণ সমর্থন আমরা দেখতে পাচ্ছি, গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে শহর সমস্ত দেশে নারীদের এবং বিশেষ করে তরুণ যুবক যুবতীদের, ছাত্রছাত্রীদের এটা বিরাট সমর্থন। এই আমাদের ধারণা এটার কারণেই একটি বড় দল
এই সমস্ত আচরণগুলো তারা করছেন কি? নারীদেরকে ভয়ভীতি দেখানো, তারা যাতে এই রাজনৈতিক কার্যক্রমে, নির্বাচনী কার্যক্রমে যাতে তারা না আসতে পারেন, ভয়ভীতি পেয়ে যাতে তারা ঘরে বসে থাকেন। তো আমার দৃঢ় বিশ্বাস যে ইনশাল্লাহ বাংলাদেশে 24 আমাদেরকে শিখিয়েছে যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে, যে কোনো অপরাজনীতির বিরুদ্ধে কিভাবে স্বৈরাচার এবং ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, আমাদের নারীরা এখানে অগ্রভূমিকা পালন করেছেন। যারা এটা করেন না কেন, তাদেরকে জনগণের মুখোমুখি হওয়া লাগবে। সবাইকে ধন্যবাদ। নামাজ চলতেছে। 4 দিন ক্যাম্পেইন হলো, নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে, তো লেভেল প্লেইং ফিল্ড কিরকম দেখছেন, মাঠের পরিস্থিতি কিরকম দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম দেখছেন? আমরা এই সমস্ত বিষয় নিয়ে ওভারঅল তাদেরকে কথা বলেছি। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বিভিন্ন জায়গাতে, আইন শৃঙ্খলার সাথে নারীদের যে ভূমিকা আমরা বললাম তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে হামলাগুলো হচ্ছে, গায়ে পড়ে এই সমস্ত হামলাগুলো করা হচ্ছে। আমরা মনে করি যে প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি সঠিক ভূমিকা পালন করে তাইলে একটা সুন্দর লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়া সম্ভব। গত 4 দিনে যতটুকু হয়েছে আমরা উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে এটা যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতিটা আরও খারাপ হতে পারে। তো ওনারা আশ্বস্ত করেছেন, বলেছেন যে আমরা এখনই এই সমস্ত বিষয়গুলো যোগাযোগ করব, দৃষ্টি আকর্ষণ করব, প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করব। আমরা এগুলো দেখতে চাচ্ছি ওনারা কি ভূমিকা রাখেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।